হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরাও সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করে যায়। এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় আমার মামামেরা আজকে পুতুল দিয়ে শুরু করছে। বাড়িতে আমার যারা আমার রোজ ব্লগ দেখো তারাই বুঝতে পারবে, মানে আমার বেডরুমে কত পুতুল আছে। বাট এই পুতুলটা নিয়ে না ও ভীষণ খেলাধুলা করে, মানে খেলা করতে ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ ইয়াররিং পরিয়েছে, মানে কানের পরিয়েছে। এই কানেরটা একটি রিং বা কুরকুরি সামথিং কিছু খাচ্ছিল, তখন না এই গিফট পেয়েছে ওর ভিতরে। তো এই বেবিটাকে পরিয়েছি, আবার নিজেই না সুতো দিয়ে মানে ফুটো করেছে। তো আমি ওটাই ভাবছি বাচ্চাদের কাছে, মানে এখন জেনারেশনের বাচ্চারা এখন এতটাই ফাস্ট, এতটাই এগিয়ে গেছে, মানে নতুন করে আর কিছু শেখাতে হবে না, এরকম একটি ব্যাপার। তো এই যে মামামের এই ছোটো ছোটো এই জিনিসগুলো যখন দেখা হয় তখন অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে এখনকার বাচ্চারা এত ফাস্ট হয়ে গেছে, মানে আমরা যখন হয়েছিল মনে হয় এতটাই ফাস্ট হয়নি। আর এখন জেনারেশনে মানে হাতে ফোন পেয়ে তারপর অনেক কিছু, অনেক দিক থেকে অনেক ফাস্ট আছে। আর এই যে নাকটা একটু করে দিলাম, আর এই যে লিপস্টিক পরেছে, এত সুন্দর লাগছে বেবিটাকে। আর এই যে আবার ড্রেসও পরিয়েছে, প্যান্ট পরেছে। কারণ আমার ননদের মেয়েগুলো ওরা যখন ছোটো ছিল তখন প্যান্টগুলো, কচিকার প্যান্টগুলো এখানে আছে, তো সেজন্য ওই প্যান্টগুলো না আমার ওর বেবিকে পরাবে। তারপর প্যাম্পাসের পর মানে একটি ছোট প্যান্ট পরাবে, ওর ছোটো প্যান্টটা হচ্ছে প্যাম্পাস। তারপর প্যাম্পাসের তলা, মানে ছোটো প্যান্টের প্যাম্পাসের তলাতে তার উপরে একটি প্যান্ট পরাবে। তো এরকম যখন করে সত্যি অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। দেন তারপরে এই যে রান্নাঘর চলে এসেছি। রান্নাঘরে আজকে ঢ্যাঁড়স ভাজা করব। তো ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে ভালো করে কেটে পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা কেটে তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর সামান্য মতন স্বাদ লবণ আর হলুদ, ব্যাস আর কিছু দিনই ভালো করে নাড়াচাড়া পর তারপর কিন্তু একটু সামান্য জল দিয়ে তারপর এটা হাই ফ্লেমে না দিয়ে একটু স্লো ফ্লেমে দিয়ে তারপর কিন্তু আমার হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজা। কারণ ঢ্যাঁড়স কড়াই করে এভাবে ভাজলে না খুব ভালো লাগে খেতে। আর দুদিন ধরে এত বৃষ্টি পড়ছে, মানে কিছু বলার নেই। সব জামা কাপড় কেমন যেন স্যাঁত করছে, কেমন একটি জুতোই ভালো কমফিট দিয়ে ধোয়া হোক না কেন, তাও কেন জানি না এত মানে ব্যাড স্মেল ছাড়ছে জামা কাপড়ে, একদম বিচ্ছিরি লাগছে। তো আজকে এত সুন্দর সকালবেলায় রোদ করেছে, তো ভাবলাম যে আজকে দিনটা খুব ভালো যাবে। আর ভালো যাওয়ার সাথে সাথে ঢ্যাঁড়সটা, আর রোদ করে থাকলে ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার মনে হয়। দেন তারপর মাম্মাম না উপরে খেলা করছিল, তো ভাবলাম যে মাম্মামকে বলি যে মাম্মাম তুমি নিচেকে চলো। তো মাম্মাম আজকে খেলা করছিল। আর এই দেখো মাম্মামের এই আরেকটি টেডি। তো মাম্মাম এই টেডিটাকে না এই উপরে যে আইশ্যাডো প্যালেটটা থাকে সে আইশ্যাডো প্যালেটটা দিয়ে না মেকআপ করেছে। আমি তো দেখে অবাক, মা এগুলো কোথায় শিখলো। তো সব বললাম যে দেখি, জানি না কোথায় এমন এমন জিনিস ঘটাবে, এমন এমন জিনিস কথা বলবে, মনে হবে বড় মানুষে শিখিয়ে দিয়েছে, এরকম মনে হয়। আমি একবার করে হা করে মানে আমার মামার দিকে তাকিয়ে থাকি যে আচ্ছা আমি তোমার পেটের মেয়ে না তুমি আমার পেটের মেয়ে, মানে এমন এমন কথা বলবে, মানে মনে হবে কি যে আমার থেকে কত সিনিয়র, মানে একবার করে অবাক হয়ে যায়। আবার কিছু যদি হয়ে যায় যে মানে হয়তো আমার কিছু হয়েছে, সামথিং কিছু ভেঙে গেছে বা কিছু মন খারাপ, বাট কিছু একটি হয়ে, তখন মামাকে বোঝাবে ঠিক আছে মা, ঠিক আছে, এরকম করে মানে বড় মানুষদের মতন। আমি তখন ভাবি আমার মা আমার কাছে এসছে, আমার মা যেরকম বাবার বাড়িতে আমার মা আছে সেরকম এই মাটা মনে হয় আমার কাছকেই চলে এসছে। তখন মায়ের কথাটা সত্যি না খুব মনে পড়ে। আর বাইরে ওয়েদারটাই দেখো কত সুন্দর, বললাম না যে রোদ করেছে, এই রোদটা এত সুন্দর হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কত সুন্দর ওয়েদ করেছে অনেক দিন পর। আর এরই মধ্যে কিন্তু একবার ঝরঝরিয়ে বৃষ্টি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ উঠানটা দেখে বুঝতেই পারবে যে একবার ঝরঝরিয়ে রোদ করেছিল বাট ঝরঝরিয়ে আবার বৃষ্টি পড়েছিল। আর বৃষ্টি
যখন খুশি তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কিছু বলার নেই, যেদিকে বৃষ্টি দরকার সেদিকে আল্লাহ তাআলা যেন সেদিকে বৃষ্টি দেন। আর বৃষ্টি ভালো লাগছে না, তো এবারে রোদ যেন হয়, সব জামা কাপড় সব যেন একদম ক্যাথা বালিশ সমস্ত সব একদম এমন গন্ধ বেরোচ্ছে, রুম স্প্রে দিয়েও কোনো কাজ হচ্ছে না। তো কোনো কিছু করার নেই, যখন আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা ঘটাবে। আর যখন যেটা ভালো লাগবে, আমরা নিজেরা সবার চিন্তা করি নিজের কথা, আর উপরবেলার সবারই কথা চিন্তা করে সবারই কথা ভাবনা ভেবে সমস্ত সব কাজবাজ করে উনি হয়তো কোনো কিছু ভালো কোনো দিকে জল দরকার সেই দিকে জল দেয়, বা কোনো জল দেওয়াটা প্রয়োজন সেই জন্য জল দিয়েছে। আমরা মানুষ, আমরা ঠিক কথাটা জানি না। বললাম যে মানুষের কোনো দিন মন ভরবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের মুখের কথা সবসময় বলেই ফেলি যে এটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হতো, কিন্তু সব থেকে বেস্ট জানে মহান আল্লাহ তাআলা কোন জিনিসটা দিলে আমাদের ভালো হয় আর কোন জিনিসটা দিলে খারাপ হয়। উনি একমাত্র ঠিক করার মালিক। আমরা তো সামান্য কিছু নেই, আমরা তো সামান্য একটি বান্দা। তো সেজন্যই আমাদের মনের জেনেও কিন্তু আমরা এগুলো বলে থাকি। আর বৃষ্টি এখন যেহেতু রাডি সামার চলছে, তো বৃষ্টি তো অবশ্যই হবে, বৃষ্টি হবে, রোদও হবে। দেন তারপর আমি এই যে আবার রান্নাঘরে চলে এলাম, কারণ আজকে রান্না বললাম যে একটু রোদ করেছে, তাই না একটু টক খেতে ইচ্ছা হচ্ছিল। তো ভাবলাম যে আমাদের গাছের আমরা আজকে টক বানাবো, মানে টক বলতে কি পোস্ত দিয়ে রান্না করব। আমরা পোস্ত খুব ভালো লাগে খেতে। যখন আরেকটু ছোট ছিল আমড়াটা না একটু কেটে দিলেই হয়ে যেত, আর এখন আমড়াটা যেহেতু খোসা দাঁড়িয়ে গেছে সেজন্য না এটাকে মানে হালকা করে শিলনোড়া করে না ঠাতলে দিতে হচ্ছে। আর এই যে পেঁয়াজ বাটাটা মানে পেঁয়াজ থাতলাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এই যে পোস্তটাও বাটা হয়ে গেছে। তো এই সমস্ত সব কিছু নিয়ে আমি বসে গেছি। আর এর মধ্যে একটি পাতিলাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এই যে সরষের তেলটা আমি দিয়ে দিয়েছি, সরষের তেলটা ভালোভাবে কিন্তু হওয়ার পর কিন্তু দিলে না খুব ভালো লাগে। আর কাঁচাতে দিয়ে দিলে না একটু কাঁচা সরষের তেল গন্ধটা একটু থেকে যায়। তো সেই জন্যে একটু ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়েছি, দেখেই বুঝতে পারছো একদম ধোঁয়া বেরিয়ে গিয়েছিলো এরকম টাইপের। তো এই যে ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। আর আমাদের কাছে আমড়াগুলো এত মিষ্টি, মানে খুব টকও না খুব মিষ্টি না, মানে কাঁচাতে খেলে না ভালো লাগে। আগে জানো তো যখন বড় ছিলাম, মানে তখন এত পরিমাণে টক খেতাম। বিয়ের পর যখন ছিলাম মানে শ্বশুরবাড়িতে, তখন মামা হয়নি, তখন প্রচণ্ড পরিমাণে টক খেয়েছি। আর এরই মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো এত টক খেতাম দুপুরবেলায় ভাত খেয়ে, তখন মনে হতো একটু আমরা থাতলে নুন লঙ্কা ধনে পাতা এসব চটকিয়ে যদি মাখা যদি খাওয়া হতো বেশ ভালো লাগতো। তো এমনও সময় গেছে তেঁতুল চিনি লবণ লঙ্কা গুঁটো দিয়ে বেশ মাখিয়ে এত লোভনীয় করে যে খাওয়া হতো। এখন সেই জিনিসগুলো এখন যদি খাই, সেই জিনিসগুলো গ্যাস মানে 1 সেকেন্ড পেরোবে না, এরকম একটি ব্যাপার। মানে সেই জিনিসটা থেকে অনেকটা সরে গেছি বলে সেই জিনিসটা আর খাওয়াটা না শ্যুট করে না। তো আগে ফুচকা সিঙ্গাড়া চপ বিকালবেলা না হলে না একদম হতো না, তখন মন খারাপ থাকতো, যদি একটু ফুচকা হতো, যদি একটু সিঙ্গাড়া হতো, একটু চপ হতো, এরকম মনে হতো। এখন সেই জিনিস যদি সেম বিকালে বা কোনো সময় ওগুলো যদি খাওয়া হয়, তখন সেটা না আর হজম হয় না গো, মানে তখন অ্যাসিডিটিতে পরিণত হয়। জানি না কেন হয়ে যায়, মানে আগে যে জিনিসটা হজম হতো সেটা অনেকটাই খেলে মেনটেন করে যদি না চলা হয়, তখন সাথে সাথে গ্যাস হয়ে যাবে। আর শরীরে প্রত্যেকটি মানুষের এখন কিছু রোগ হোক না হোক, গ্যাস অ্যাসিডিটিতে প্রচণ্ড পরিমাণে মানুষের এখন শরীরে চলে এসছে, কিছু খাচ্ছে না খাচ্ছে গ্যাস। আর এই যে ভালোভাবে নাড়াচাড়ার পর দেখতেই পেয়েছো, ভালোভাবে নাড়াচাড়ার পরে এই যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠে যাবে। আর এই যে কুলেখাড়া পাতা আমি জলের মধ্যে ফুটিয়ে এটা রসটাকে করেছি।
দেন এই যে কুলেখাড়া পাতাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো না এত ব্লাড সার্কুলেশন হয়, মানে ও মেডিসিনে থেকেও এই কুলেখাড়া পাতাগুলো কাজ করে। মেডিসিনে যাদের ব্লাড নেই তারা, আমি তাদেরকে বলবো, হয়তো সবাই জানো কম বেশি, তাও আমি বলে থাকি, এই যাদের শরীরে ব্লাড নেই তারা হয়তো, যাদের কাছে কারো বাড়ির কাছে যদি কারো বাড়িতে মাঠ থাকে, মাঠে এই শাকগুলো, এটা একটি শাক, ঠিক আছে, তুমি এই শাকটা তুমি না চিপকে ফেলে এটা তুমি যদি পেঁয়াজ লঙ্কা করে মাখিয়ে যদি খেতে পারো, এটা সত্যিই অনেক উপকারী। আর তার থেকে বেস্ট উপকার যদি পাও, কাঁচা এই কুলেখাড়া পাতাটা যদি কাঁচা রসটা তুমি যদি খেতে পারো, তাহলে ডাবল গুণ পাবে, মানে 100-এর মধ্যে 100 তুমি উপকারী পাবে। আর এই যে পাতাটা আমি ফেলে দেবো, আর রসটা ভালো করে ছেঁকে নিয়ে আমি কিন্তু খাবো। যাদের ব্লাড কম আছে, ছোট বড় বয়স্ক, কিন্তু খুব ভালো একটি মেডিসিন থেকেও কিন্তু এটা কাজ করে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা খুব ভালো কাজ করে, তো আমার হাজব্যান্ড বলছে তুমি একটা ডক্টর হয়ে যাও, বুঝেছো, একটা নার্সিংহোম খুলে দাও, এই তুমি টোটকা এই যে ফ্রি মেডিসিনের কথা বলছো, সেই মেডিসিনের তো সবাই কিন্তু সবারই কাজে আসবে। তো আমি, আমার হাজব্যান্ড যদি দেখে থাকে এই ব্লগটা, আমি আমার হাজব্যান্ডকে আমি তখনও বললাম, এখনও বলছি, যে আমি যদি ডক্টর হয়ে যাই তাহলে তোমাদেরকে টেক কেয়ার কে করবে। তো এই কিছু কিছু এই মুহূর্তগুলো ভালোবেসে যদি কোনো কিছু যদি বলা হয়, সত্যি কাজ করলেও কিন্তু সেই কাজটা টায়ার্ডনেস লাগে না, অনেক এনার্জি লাগে। এই যে ভালোভাবে আমি যে ছেঁকে নিলাম, আর এটা একটু গরম আছে, তাই একটু ঠান্ডা করার পর তারপর কিন্তু এটা খাবো। আর কালারটা দেখতে পাচ্ছ কেমন একটি কালারটা, এই কালারটা ইয়েলো বলবো না, আর একটি গ্রে কালার টাইপের একটি কালারটা, আর অনেকখানি করেছিলাম। তো একটু জল, পাতাটা যখন দেবে, পাতাটা ধুয়ে পরিষ্কার করে তারপর একটি হাঁড়িতে একটু জল দেবে, জলের পরিমাণে তুমি নিজের মতন করে দেবে, আর দেবে একটু স্বাদ মতন, মানে বেশি নয়, একটু লবণ দিয়ে দেবে, যে একটু কষা একটু ভাব থাকে না, সেই ভাবটা না চলে যাবে। তো একটু লবণ দিয়ে দিবে, তারপর ভালো করে এটা ফুটিয়ে নেবে। বেশ ভালো করে যখন ফুটে যাবে, তুমি বুঝতেই পারবে যে শাকগুলো পুরাই নেটকে গেছে। তো তারপর এটা ঢেকে দেবে, তারপর তুমি বাকি কাজগুলো করে নেবে। তারপরে এটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর, নাহলে হাতে ভাপ লেগে যেতে পারে, ভালো করে এটা তুমি ছেঁকে নেবে, শাকগুলো তুলে নেবে, মানে পাতাগুলো তুলে নেবে। ডাকছিলে? ও আচ্ছা। আর এরই মধ্যে মাম্মাম চলে এসছে, তো মাম্মাম বলছে মা আপনাকে ডাকছিলাম, তো আমি এত বুঝতে পারিনি। তো মাম্মামকে প্রচণ্ড গরম লেগেছে, তাই বললাম ফ্যানে একটু এসির মধ্যে থাকো, তাহলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে ভালোভাবে ফুটে উঠে যাওয়ার পর এই আমড়াগুলো দেখতে পাচ্ছ কেমন ফুটে উঠেছে কিভাবে। আর বেশি জল দেবে না, কারণ জলটা বেশি দিলে না ভালো লাগে না। তো ভালোভাবে ফুটে ওঠার পর আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেই পোস্তটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে পোস্তটা ভালোভাবে ফুটে উঠবে, তারপর কিন্তু এর মধ্যে চিনি দেব। এখন চিনিটা দেব না, বেশ ভালোভাবে ফুটে উঠেছে, তারপর কিন্তু এই যে আমার 1 বাটির মতন চিনি লেগেছে, তোমরা নিজেদের আন্দাজ মতন করে চিনিটা অ্যাড করবে। চিনিটা অ্যাড করার পর ভালো করে যখন এটা গ্রেভিটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ হয়ে গেছে, তখন কিন্তু তোমার এই আমড়ার পোস্তটা হয়ে যাবে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছ এখন না প্রচণ্ড পরিমাণে না চিনিতে যে ডুরোগুলো থাকে, সেই ডুরোগুলো না হয়ে গেছে। আর দেখো আমার না এই তরকারির মধ্যে একটা ডুরো না পড়ে গেছে, তো এই যে ওঠানোর চেষ্টা করছে, আর ডুরোগুলো এতটা পরিমাণে হয়েছে, মানে চা করার সময় বা কোনো কিছু করার সময় না উঠালে এত ডুরো, মানে রোদ দিচ্ছে তাও ডুরোগুলো যাচ্ছে না। তো তোমাদের কোনো টোটকা যদি জানা থাকে, অবশ্যই কমেন্ট করে বলুন যে এই ডুরোগুলো কি করলে চলে যাবে। চক দিলেও কিন্তু, যে আমরা পিঁপড়ে লাগা যে চকগুলো দিয়ে থাকি, যে সার্কেলের মতন যেগুলো দিয়ে থাকি চকগুলো দিয়ে, সেই চকগুলো দিয়েও না এই ড্রোগুলো যাচ্ছে না। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে
বলবে। আর এইদিকে হচ্ছে ভাতটা জাস্ট একটু ফুটে উঠে হয়ে যাবে। ভাতটা আমি একবার ভালোভাবে ফুটে ওঠার পরে কিন্তু এটা ভাতটা যে আসামটা থাকে সে আসামটা গেলে ফেলবো। আর এই যে টক বক করে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে উঠছে। আমার কিন্তু পোস্ত যে একটি গন্ধে আছে সে গন্ধটা যাতে তোমার বেরিয়ে যায় সেভাবে ফুটতে উঠতে হবে। আর বেশি জল দিলে চলবে না। তো অবশ্যই আমরা পোস্ত তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই ব্লগটা ভালোভাবে দেখতে হবে। আজকে ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগে দেখা